নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর একটা বয়ানে গোটা ইন্ডিয়া পাকিস্তান তো তোলপাড় এবং পুরো ইন্টারন্যাশনাল কমিউনিটি চোখ রেখেছে ডেভেলপমেন্টের ওপর। কারণ রাজনাথ সিং কোনো হেজিটেশন না করে পরিষ্কার বলে দিয়েছেন সিন্ধ মে রিটার্ন টু ইন্ডিয়া। পাকিস্তানের সিন্ধ প্রদেশ ভারতবর্ষে যুক্ত হতে পারে, বর্ডার্স ক্যান চেঞ্জ, বর্ডার পাল্টে যেতে পারে, জিওগ্রাফি ম্যাপ পাল্টে যেতে পারে। এবার দেখুন, আমরা এই ভিডিওতে টোটাল পসিবিলিটি এবং কি প্রসেসে ধীরে ধীরে সিন্ধকে ভারতভুক্ত করা হবে সেটার সম্ভাবনা নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে এটুকু আপনাকে আমি বলে রাখতে পারি দায়িত্ব নিয়ে, যে সিন্ধের ভারতে অন্তর্ভুক্তি কেবল সময়ের অপেক্ষা। হ্যাঁ, জিওপলিটিক্সে সময় মানে কিন্তু পরের সপ্তাহে বা পরের মাসে বা পরের বছরে এমন নয়। জিওপলিটিক্সে সময়ের অপেক্ষা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা মানে মোটামুটি 15 থেকে 20 বছর ধরা হয়। কারণ একটা জাতির ভবিষ্যৎ পাল্টাচ্ছে, একটা গোটা দেশের ইতিহাস রিরাইট হচ্ছে, সেটার জন্য মহাকালের হিসেবে 15 থেকে 20 বছর অত্যন্ত ক্ষুদ্র, অত্যন্ত অল্প সময়। এবার প্রথমেই এই চ্যানেলে আমরা যেভাবে আলোচনা করি সেই স্টেপ ফলো করি। প্রথমে দ্য হিন্দু থেকে টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে, প্রত্যেকটা জায়গা থেকে আপনাকে যে হেডলাইন, জাস্ট গতকালকের সমস্ত পেপারের হেডলাইন, সেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। এইবার আমরা যাব পরের স্টেপে। কি বলেছেন এক্স্যাক্ট রাজনাথ সিং? স্পিকিং এট আ কমিউনিটি ইভেন্ট হি সেড, তিনি যেটা বলেছেন, টুডে দ্য ল্যান্ড অফ সিন্ধ মে নট বি আ পার্ট অফ ইন্ডিয়া। হতে পারে আজকে সিন্ধের ভূমি ভারতের অন্তর্ভুক্ত নয়, বাট সিভিলাইজেশনালি সিন্ধ উইল অলওয়েজ বি আ পার্ট অফ ইন্ডিয়া। কিন্তু সভ্যতাগতভাবে, সাংস্কৃতিকগতভাবে সিন্ধ সবসময় ভারতের পার্ট থাকবে। অ্যান্ড অ্যাজ ফার অ্যাজ ল্যান্ড ইজ কনসার্নড, আর ভূমির ব্যাপারে বলতে গেলে বর্ডার্স ক্যান চেঞ্জ, বর্ডার তো পাল্টে যেতেই পারে। হু নোজ, টুমরো সিন্ধ মে রিটার্ন টু ইন্ডিয়া এগেন। কে জানে, কালকে সিন্ধ ভারতবর্ষে আবার যুক্ত হয়ে যেতে পারে। এই যে এখানে এগেন শব্দটায় লুকিয়ে রয়েছে ইতিহাস। আমরা জানি অবিভক্ত ভারতবর্ষের পার্ট ছিল সিন্ধ প্রদেশ। সিন্ধ প্রদেশের নাম এখনো পর্যন্ত আমাদের জাতীয় সঙ্গীতে রয়েছে এবং খুব ইন্টেনশনালি রেখে দেওয়া হয়েছে যে আজকে কয়েক বছরের জন্য সিন্ধ আলাদা হয়ে আছে, বাট আবার এক হয়ে যাবে, অখণ্ড ভারতের স্বপ্ন পূরণ হবে। এবং যখন রাজনাথ সিং এর মতো ব্যক্তিত্ব এই কথা বলছেন, ইন্টারন্যাশনাল মঞ্চেও এই কথার একটা মারাত্মক গুরুত্ব রয়েছে। কারণ আপনারা যারা সিনিয়র মানুষজন তারা খুব ভালো করে জানেন, জুনিয়র যারা বয়সে ছোট, ইয়াং, তারা হয়তো অতটা জানবে না, যে ভারতবর্ষের বিভিন্ন পার্টিতেই কিছু নেতা আছেন বিভিন্ন রাজনৈতিক দলের, যাদের কথাবার্তা খুব সংযত, যারা খুব বুঝে ওয়ার্ড চুজ করেন, যাদের আপামর ভারতবর্ষের অন্য বিভিন্ন দলের রাজনৈতিক কর্মী এবং নেতারাও শ্রদ্ধা করেন, যাদের কথাবার্তা এতটাই ফ্যাকচুয়াল হয়, ভুলভাল বকেন না, যেই জন্য তাদের কথার একটা আলাদা ওয়েটেজ হয়, গাম্ভীর্য হয়, যে এই মানুষটাকে ট্র্যাক রেকর্ডে দেখা যায়নি যে যখন যা মনে এলো ভুলভাল বলে দিল, ইনি যা বলেন তা হয়, এতটাই দায়িত্ব নিয়ে কথা বলেন এরা। তো এরকমই একজন মানুষ হচ্ছেন রাজনাথ সিং, ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী। এটা যারা সিনিয়র মানুষজন তারা খুব ভালো করে জানবেন। এহেন মানুষ, ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রক যার আন্ডারে রয়েছে, তিনি যখন এই কথা বলছেন তখন সেটা অবশ্যই আলোচ্য বিষয় এবং তার নিশ্চয়ই বাস্তবতা কিছু রয়েছে বলেই তিনি কথা বলছেন। এখনো অবধি বোঝা গেল যেটুকু আমরা আলোচনা করলাম। এবার আমাদের যেটা বুঝতে হবে, গতকাল বা গত পরশু রাজনাথ সিং এই কথা বলেছেন বলেই আমরা আলোচনা করছি, একেবারে নয়। আমি আপনাদের পুরো ডেট টাইম ধরে দেখিয়ে দিচ্ছি যে হয়তো এই লেভেলের আলোচনায় উঠে আসেনি, কিন্তু ভারতবর্ষের লং টার্ম প্ল্যানিং এর মধ্যে সিন্ধকে ফিরিয়ে নেওয়া রয়েছে এবং সেই জন্য মাঝে মধ্যেই কিন্তু অতীতেও এই আলোচনা হয়েছে। কেবল একদিনের একটা স্টেটমেন্ট নয় রাজনাথ সিং এর। দেখুন, আমি টাইম দেখিয়ে দিচ্ছি, 22 মে 2025। কি লেখা হচ্ছে? লেখা হচ্ছে
এভরি প্রভিন্স ইন পাকিস্তান ওয়ান্টস ফ্রিডম ফ্রম দ্য আর্মিস টিরানি। পাকিস্তানের প্রত্যেকটা প্রদেশ আর্মির শাসন থেকে মুক্তি চায়। হোয়াই বালুচিস্তান, সিন্ধ অ্যান্ড গিলগিট বাল্টিস্তান মে সেপারেট ফ্রম দ্য ইসলামিক রিপাবলিক ইন ফিউচার। কেন ভবিষ্যতে সিন্ধ, বালুচিস্তান আর গিলগিট বাল্টিস্তান এই তিনটে জায়গা ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান থেকে আলাদা হয়ে যেতে পারে। অ্যাকচুয়ালি পাকিস্তান 4 টুকরো হবেই হবে, সময়ের অপেক্ষা। গিলগিট বাল্টিস্তান যেটা পিওকে অঞ্চল, ভারতবর্ষে মার্জ হয়ে যাওয়ার হাই চান্স। বালুচিস্তান যেটা হয়তো স্বাধীন রাষ্ট্র হবে কিন্তু ভারতবর্ষে মার্জ হবে না। সিন্ধ আলাদা হয়ে গিয়ে ভারতবর্ষে মার্জ হয়ে যাওয়ার হাই চান্স। এবং পাঞ্জাব প্রভিন্স ভারতবর্ষেও যুক্ত হবে না, আলাদাও হবে না, ওরাই পাকিস্তান হিসেবে থেকে যাবে। ওকে, এইবার আমি আরো আগের আপনাকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তার আগে ম্যাপটা দেখিয়ে দিই। এই যে পাঞ্জাব প্রভিন্স, এটা অ্যাকচুয়াল পাকিস্তান হিসেবে থেকে যাবে। ওপরের অংশটা এটা ভারতবর্ষে জয়েন হয়ে যাবে পিওকে, এবং বাকি অংশটা গিলগিট বাল্টিস্তান। বালুচিস্তান আলাদা দেশ হবে, ভারতবর্ষে যুক্ত হওয়ার কোনো চান্স এই মুহূর্তে তো দেখছি না। সিন্ধ আলাদা হয়ে গিয়ে ভারতবর্ষে যুক্ত হয়ে যাবে। এই হলো মোটামুটি 4টে ভাগে পাকিস্তান ভাগ হতে চলেছে। মানে আবারও বলছি, জিওপলিটিক্সের হিসেবে কালকে হবে না। জিওপলিটিক্সের কাল মানে 15 বছর 20 বছর। এবার আপনাকে আমি পুরো আর্টিকেল থেকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তার আগে আরেকটু আমরা অতীতে চলে যাই। 2025-এর 22শে মে দেখালাম, 2023-এ চলে যাই। যে কেবল গতকাল রাজনাথ সিং বলেছেন বলে নয়, তারও আগে দেখাচ্ছি, 2 বছর আগে। নো রিজন ওয়াই ইন্ডিয়া ক্যান নট টেক ব্যাক সিন্ধ ফ্রম পাকিস্তান, যোগী আদিত্যনাথ, যাকে মনে করা হয় ভারতবর্ষের রাজনীতিতে যে নেক্সট কয়েক বছরের মধ্যে প্রধানমন্ত্রী পদের অন্যতম দাবিদার হতে পারেন, তিনিও ফার্মলি বিশ্বাস করেন যে সিন্ধকে পাকিস্তানের থেকে ফিরিয়ে নেওয়ার পুরোপুরি সমস্ত রকম ভাবে পজিটিভ এলিমেন্ট রেডি রয়েছে। তো এটুকু আশা করি আপনারা বুঝে গেলেন যে হয়তো এগুলো খবরের মেন লাইনে আসেনি, কিন্তু দীর্ঘদিন ধরেই ভারতবর্ষের লং টার্ম প্ল্যানিং এর মধ্যে এগুলো রয়েছে। এবং যোগী আদিত্যনাথ থেকে শুরু করে গত পরশু রাজনাথ সিং এর বক্তব্য সেই দিকেই ইঙ্গিত করে। এবার আপনাকে কয়েকটা জিনিস একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে সিন্ধের মানুষজন, সিন্ধ প্রদেশটা কোথায় দেখালাম, ভারতবর্ষের সঙ্গে লাগোয়া। এরা চায় একটা সেপারেট দেশ হবে এদের, যেটার নাম হবে সিন্ধু দেশ। এবং যেরকম বালুচিস্তান লিবারেশন আর্মি বালুচিস্তানের মুক্তির জন্য লড়াই করছে, ঠিক সেরকম সিন্ধু ফ্রিডম মুভমেন্ট, JSFM, এই গ্রুপটাও কিন্তু সিন্ধু দেশের লিবারেশনের জন্য পাকিস্তান আর্মির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। এবং ইট হ্যাজ বিন আ লং স্ট্যান্ডিং ডিমান্ড অফ দ্য পিপল অফ সিন্ধ, সিন্ধের মানুষজনের দীর্ঘদিনের ডিমান্ড রয়েছে এটা, যে আমরা ইসলামিক স্টেট অফ পাকিস্তান থেকে সরে যেতে চাই, আমরা নিজস্ব দেশ চাই। এবং পাকিস্তান এই ফ্রিডম মুভমেন্টের যারা অ্যাক্টিভিস্ট তাদেরকে হত্যা করেছে, টর্চার করেছে এবং গুম খুন করে দিয়েছে, এইসব ঘটেছে। যেরকমটা বালুচিস্তান লিবারেশন আর্মির সঙ্গেও নেতাদের সঙ্গেও অতীতে হয়েছিল। তাতে করে মানুষের রাগ আর্মির প্রতি এবং দেশের সরকারের প্রতি আরো বাড়ে এবং বেড়ে রয়েছে। এবার এটুকু তো আপনারা বুঝলেন। নেক্সট আপনাদের যেটা বুঝতে হবে যে কেন সিন্ধ প্রদেশের মানুষজনের হঠাৎ করে পাকিস্তান থেকে আলাদা হতে চায়, কেন তারা, কারণ কি, সেটা বুঝতে হবে এবার আমাদের। দেখুন, হঠাৎ করে নয়, আপনাকে বুঝতে হবে পাকিস্তানের যে ডিপ স্টেট, পাকিস্তানের যারা একদম মাথা, তারা প্রচন্ড র্যাডিকালাইজড। তারা একটা মধ্যযুগীয় ইসলামিক অনুশাসনে বাঁচতে চায়। এবারে যে সিন্ধি পিপল, সিন্ধি মানুষজন, এরা ছিল তো সবাই ভারতীয় সনাতনী, কাজেই তারা বিভিন্ন কালখণ্ডে বিভিন্ন কারণে অত্যাচারিত হয়ে রিলিজিয়ান, অন্য একটা রিলিজিয়ান তারা গ্রহণ করেছে। কিন্তু মানুষের কি ডিএনএ বদলে যায়? তাদের পূর্বপুরুষরা প্রত্যেকে সনাতনী ভারতীয় ছিল। মানুষজনের যে এতদিনকার আস্থা, তাদের যে মূল্যবোধ, ভ্যালুজ,
কালচার, ট্র্যাডিশন, খাদ্যাভ্যাস, সেগুলো তো রাতারাতি বদলে যায় না। এখন এই অঞ্চলের কোনো মানুষ, তিনি ধরা যাক খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন। এবার খ্রিস্ট ধর্ম গ্রহণ করে তিনি কি রাতারাতি পরের দিন একদম ব্রিটিশ হয়ে যাবেন? তাকে দেখতে তো থাকবে এইরকম মানুষদের মতোই, তার কথাবার্তা, অ্যাকসেন্ট। সে কি পরের দিন থেকে একদম সে নাইফ আর ফর্ক নিয়ে ব্রেকফাস্ট করতে শুরু করে দেবে? সে তো সন্ধ্যাবেলা চপ মুড়ি সিঙ্গারাই খেতে থাকবে, দুপুরবেলা মাছ ভাতই খাবে। কারণ তার কালচার, তার খাদ্যাভ্যাস, তার এতদিনের সংস্কৃতি, সেগুলো থেকে সে সহজে দূরে সরতে পারবে না, পারে না, উচিত নয়। তো এই যে সিন্ধি মানুষ, এদের একটা ট্র্যাডিশন আছে, এদের একটা বিলিফ আছে, এদের একটা কাস্টম আছে, যেগুলো অ্যানসিয়েন্ট ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের মধ্যে এর রুট খুঁজে পাওয়া যায়, সেই সিন্ধু সভ্যতা। এবং এদের একটা ইউনিক ল্যাঙ্গুয়েজ আছে সিন্ধি, স্পিরিচুয়াল হেরিটেজ আছে, কুজিন আছে, মানে খাদ্যাভ্যাস, আলাদা আলাদা ডিশ আছে, মেনু, পদ। এরা এগুলো সবকিছু ছেড়ে দিয়ে এরা পুরোপুরি এমন একটা রিজিড র্যাডিক্যাল ইসলামিক স্টেটের মধ্যে গিয়ে ভালো থাকতে পারে? কখনোই পারে না, এবং এরা ভালো নেই। তাই প্রথম থেকেই এরা কয়েক বছরের মধ্যেই যখন বুঝে যায় যে ভাই পাকিস্তানে এসে আমরা আমাদের স্বতন্ত্রতা রক্ষা করতে পারবো না, রাইট? এখানে এই যে পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্সের লোক যারা, তারা চাইবে সবাই উর্দুতে কথা বলুক, সবাইকে উর্দুতেই বলতে হবে, না হলে পেটাবে। যে কারণে বাংলাদেশ কেন পূর্ব পাকিস্তান আন্দোলন করে স্বাধীন হলো? ভাই বাঙালি সবাই বাংলায় কথা বলে, কথা বলে, তাকে যদি কাল থেকে বলে বাংলা বলো না, উর্দু বলো, সে পারবে রে বাবা? কোনোদিন সম্ভব? তো রিলিজিয়ান এক হওয়া সত্ত্বেও আন্দোলন করে আলাদা হলো। সিন্ধিদের ক্ষেত্রেও একই ব্যাপার। কারণ এই যে র্যাডিক্যাল যে সমস্ত স্টেটগুলো হয়, এরা কোনো কিছু ডাইভার্সিটি মেনে নিতে পারে না, কারণ এদের মনের মধ্যে ওপেননেস নেই। এদের মনের মধ্যে রয়েছে আমিই ঠিক, পৃথিবীর বাকি সবাই ভুল, কেউ আমার পথে না এলেই তাকে পেটাও। তো ভারতবর্ষের যে ওপেননেসে সবাই অভ্যস্ত, যে ভাই এখানকার লোকরা মাছ ভাত খায়, তামিলনাড়ুতে ইডলি ধোসা খায়, গুজরাটে ধোকলা খায়, পাহাড়ে চলে গেলে ওরা মোমো টোমো খায়, একদম অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড, ওখানে আবার আদিবাসী যারা মানুষজন, আদি বাসিন্দা, তাদের খাদ্যাভ্যাস আলাদা। উত্তর ভারতের লোকজন নিরামিষ খাচ্ছে, আলু পরোটা খাচ্ছে। তো প্রত্যেক মানুষের খাদ্যাভ্যাস আলাদা, কথা বলা স্টাইল আলাদা, জামা কাপড় আলাদা, পুজো পার্বণ রিচুয়ালস আলাদা, বাট তাতেও কোনো সমস্যা নেই, আমাদের সবাই মিলে আমরা একসঙ্গে সুন্দরভাবে আছি। এই ধারণাটা পাকিস্তানে অচল, যে কোনো র্যাডিক্যাল স্টেটেই অচল। কারণ যার হাতে যখন ক্ষমতা আসবে, সে বলবে আমারটাই ফলো করতে হবে, এছাড়া যারাই অন্য কিছু ফলো করছে, খাবার, ল্যাঙ্গুয়েজ, পোশাক, বিলিফ, স্পিরিচুয়াল প্রসেস, সবাইকে গিয়ে মেরে দাও। যার ফলে তারা তখন বিদ্রোহ করবে এবং দেশ ভেঙে যাবে। সবাইকে নিয়ে চলার ওপেননেস, ডেমোক্রেটিক মানসিকতা না থাকলে এটাই হতে বাধ্য। তো যার ফলে এই যে যারা সিন্ধ অঞ্চলের মানুষ, এরা বুঝে গেছে ভাই আমাদের সিন্ধু দেশ চাই, নইলে এই পাকিস্তান তো আমাদের বাঁচতে দেবে না। ক্লিয়ার? কেন ওরা বেরোতে চায়, এটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে, এইবার আমি আপনাকে কটা ফটো দেখাই। এইটা হচ্ছে সিন্ধ মানুষ যারা, সিন্ধের মা বোনেদের ছবি। কত ভাইব্রেন্ট, কালারফুল ড্রেস, কোনো অনুষ্ঠান, সেখানে হয়তো কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ গান বা কিছু তারা পারফর্ম করছেন। এবার যে র্যাডিক্যাল ডিপ ইসলামিক স্টেট, ধরুন আইএস, ঠিক আছে, বা বিভিন্ন অন্য জঙ্গি সংগঠনের যে র্যাডিক্যাল মানসিকতা, এরাও বাই রিলিজিয়ান ইসলাম ফলো করে। তারা কি বলবে, এই মেয়েরা এরকম ড্রেস পরে বেরিয়েছে, মানে এদেরকে গুলি করে মেরে দাও, পাথর ছুঁড়ে মারো, এর বাবা মার গিয়ে হাত পা কেটে নিয়ে চলে এসো, এর ফ্যামিলির সবাইকে গাছে উল্টো করে টাঙিয়ে ঝুলিয়ে পেটাও। তো একটা লেভেল অবধি যখন মানুষের মধ্যে পড়াশোনা ছিল না, সে বলতো হ্যাঁ হ্যাঁ ঠিক, এটাই মেনে চলতে হবে। তো আজকের যে কোনো মেয়েরা, তারা তো বলবেই যে ভাই আমি গান গাইতে পারবো না, আমি রাস্তায় বেরোতে পারবো না,
আমার মুখ, আমার আইডেন্টিটি, আমি আমার মুখটা দেখাতে পারবো না, না না না, আমি এরকম শাসন তো ভাই মানবো না। পৃথিবী এগিয়ে চলেছে সমস্ত পুরনো ধ্যান ধারণা ছেড়ে বিভিন্ন রিলিজিয়ানের, বিভিন্ন দেশের আধুনিকতার পথে, সভ্যতার পথে। সেখানে আমাদের অন্ধকারের পৃথিবীতে পাল্টা নিয়ে যাওয়া হচ্ছে। ইন্ডিয়ার মেয়েরা কত প্রোগ্রেস করছে, তারা আর্মি অফিসার, নেভি অফিসার, এয়ারফোর্স অফিসার থেকে শুরু করে বিজনেস, সাংস্কৃতিক চর্চা থেকে শুরু করে রাজনীতি কি না চালাচ্ছে, স্বাবলম্বী হচ্ছে, একজন পুরুষের সমান মর্যাদা নিয়ে, সম্মান নিয়ে নিজের জীবনে বেঁচে থাকছে। তো ভাই পাকিস্তানের রুল অনুযায়ী বাঁচতে গেলে তো আমার মর্যাদা, সম্মান, মানুষ হিসেবেই আমাকে স্বীকার করা হবে না। তো এই কালচার পাকিস্তানের ডিপ স্টেট মেনে নিতে রাজি নয়। সিন্ধ পুরুষদের দেখুন, এনারা গান বাজনা করছেন, রাইট? এরা হয়তো কোনো রিলিজিয়াস অনুষ্ঠানেই গান বাজনা করছে, কিন্তু রিলিজিয়ানকে সেলিব্রেট করছে। কারণ ভারতবর্ষের যে কালচার, যে যার মতো স্পিরিচুয়াল প্রসেস, রিলিজিয়ান, বিভিন্ন আলাদা জিনিসপত্র, নাচ গান, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফোকলোর সেলিব্রেট করে, সবাই মিলে একসঙ্গে আনন্দে বাঁচে। এইবার যখন আইএসআইএস এর মতো র্যাডিক্যাল ইসলামিক থট চলে আসে, যেটা বাংলাদেশে হচ্ছে, দেখবেন বাংলাদেশে কিন্তু মানুষজন গান বাজনা করে, ঠিক আছে, ধরা যাক কোনো ইসলামিক রিলিজিয়াস অনুষ্ঠানেও গান হচ্ছে, কারণ আলটিমেটলি সবাই সনাতনী ভারতীয় ছিল, তাদের ডিএনএ এর মধ্যে এটা রয়েছে যে এভাবেই তো সেলিব্রেট করা উচিত জীবনকে, সমাজকে। এইবার আস্তে আস্তে দেখবেন বাংলাদেশে কি শুরু হয়ে গেছে, এই গান গাইছে কেন, এটা এগেনস্টে, এটা অমুক রিলিজিয়াস ডক্ট্রিনের বিরুদ্ধে, একে পেটাও, একে একঘরে করে দাও, একে শুলে চড়াও, একে জেলে ভরো। একজন বিখ্যাত গায়ক আপনারা দেখেছেন, আমি তো নাম করছি না, আর তার 3000 বাদ্যযন্ত্র ভেঙে ফেলা হয়েছে, বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। তো যখন এই র্যাডিকালাইজেশন চলে আসে, তো যারা সুস্থ স্বাভাবিক জীবনে হ্যাঁ একটু গান শুনবো, গান করব, খাবো দাবো, পড়াশোনা করব, সবাই মিলে বাঁচবো, এই চিন্তা ভাবনায় থাকে, তারা তো বলবে না ভাই এরকম ভুলভাল দেশে থাকা যাবে না, এখান থেকে বেরিয়ে আসতে হবে। আফগানিস্তান, গান করলেই গুলি করে মেরে দেবে হয়তো আপনাকে, রাইট? এবার যখন পাকিস্তান এই পথে যেতে শুরু করেছে, তখন এরা দেখছে ভাই আরো বিপদ, এদেশ তো আস্তে আস্তে ভেবেছিলাম এগোবে, এ তো এগোচ্ছে পিছন দিকে, তো এই দেশে থাকা যাবে না। তো কালচারাল ডিফারেন্স বোঝা গেল। ধরা যাক আমাদের পশ্চিমবঙ্গের কথা ভাবুন, কম বেশি সবাই গান শুনতে ভালোবাসে, কেউ কেউ গান গায়, তার মধ্যে কেউ গান গাইছে, আমরা কি জিজ্ঞেস এই তুমি খ্রিস্টান না মুসলিম না হিন্দু, ভাই গান গাইছে, আনন্দ করছে, কলেজে, স্কুলে, অনুষ্ঠানে, পাড়ার সাংস্কৃতিক মঞ্চে। এইবার যদি কোনো একটা এক্স রিলিজিয়ান এলো, এক্স কাস্টের থিওরি এলো, এক্স গোত্রের থিওরি এলো, কোনো কাস্ট, কোনো রিলিজিয়ান, কোনো গোত্র, কেউ কোনো গোষ্ঠী এসে বলল কেউ গান করতে পারবে না, ভাই সমস্ত বাঙালি তো প্রথমে আটকে উঠবে এবং বিদ্রোহ করবে, ভাই কারা এরা, এদের সঙ্গে তো থাকা যাবে না, এরা বাঙালিকে বলছে গানই শুনলে কান ফাটিয়ে দেবো, যে কান দিয়ে গান শুনবে। তো এইটা হচ্ছে এদের কালচারের ওপর অপারেশন, এবং এরা বিদ্রোহ করছে। এইবার আমি কয়েকটা কথা বলবো, 6টা পয়েন্ট, 1.5 মিনিট করে বলবো, 9 মিনিটে কমপ্লিট হয়ে যাবে, বা 1 মিনিট করে বলবো। একটু আপনাকে বুঝে নিতে হবে, যারা জিওপলিটিক্স এই চ্যানেলে ফলো করেন তারা বুঝেই যাবেন। সিন্ধ অঞ্চলের মানুষদের মধ্যে ফল্ট লাইন কি কি আছে এটা আইডেন্টিফাই করতে হবে আমাদের RNDW কে। এবার RNDW কি আইডেন্টিফাই করেছে কে জানে, আমি কি করে জানবো? আপনি কি RNDWর সম্ভাবনা কি কি, সম্ভাব্য আইডেন্টিফিকেটেড ফল্ট লাইন সেগুলো নিয়ে কথা বলছেন? কে জানে, আমি তো অত পড়াশোনা নেই আমার, আমি জাস্ট নর্মাল কয়েকটা কথা বলছি। ওকে, তো নাম্বার 1, যে ফল্ট লাইনগুলো পাওয়া যাচ্ছে সিন্ধ অঞ্চলের মানুষদের মধ্যে, সেই ফল্ট লাইনগুলোকে অ্যাম্পলিফাইড করতে হবে, মানে বাড়িয়ে দিতে হবে। এবং স্যার বাড়ানোর কাজ কি শুরু হয়ে গেছে ভগবান জানে। এবং ওই অঞ্চলের মানুষের সোশ্যাল সাইকোলজির সঙ্গে অ্যালাইনড করে দিতে হবে। স্যার এটার কাজ কি চলছে?
আমি জানি না। নাম্বার 1, কালচার। ধরা যাক কোনো একটা দেশের কোনো সংস্থা বিভিন্ন এনজিও, বিভিন্ন স্কুল কলেজ, বিভিন্ন ক্লাব, বিভিন্ন পাড়ার দাদা টাইপের লোকজনের মাধ্যমে সিন্ধ অঞ্চলের মানুষদের বোঝাতে শুরু করে দিল, এখন থেকে বা 20 বছর আগে থেকেই হয়তো করছে, যে তোমাদের যে কালচার এটা একটা মুক্ত মনের আধুনিক পৃথিবীতে বেঁচে থাকার ঠিকঠাক কালচার। তোমরা সেই দাবিটাকে রাখো, আর তোমার দেশ যে কালচারের দিকে যাচ্ছে তাতে তোমার পরবর্তী প্রজন্ম তারা তো আনকালচার্ড মানুষ হয়ে যাবে। তাদের সাংস্কৃতিক জীবন থাকবে না, নাচবে না, গাইবে না, ছবি আঁকবে না, মুভি দেখবে না, কিচ্ছু করবে না। তো 1000 বছর পুরনো পৃথিবীতে বাঁচতেই পারতো। যখন মানুষের মধ্যে এই ক্ষোভ দানা বাঁধবে, তারা পাকিস্তান থেকে আলাদা হতে চাইবে। 2, ল্যাঙ্গুয়েজ। ধরুন বিভিন্ন এনজিও, স্কুল কলেজ, বিভিন্ন গোষ্ঠী, মিডিয়া, নিউজ পেপার, ম্যাগাজিনের মাধ্যমে, ছাত্র নেতার মাধ্যমে সিন্ধ অঞ্চলের মানুষদের বাড়িতে বাড়িতে এই কথাটা পৌঁছে দেওয়া গেল যে পাকিস্তানের যে ডিপ স্টেট এরা ডাইভার্সিটিতে বিশ্বাসী নয়, যে সবার রিলিজিয়ান, কালচার, বর্ণ, গোত্র, কাস্ট, ভাষা, পোশাক, খাবার সবাইকে শ্রদ্ধা করব, এই ডাইভার্সিটি এরা মানতেই পারে না। সেই জন্য দেখুন পূর্ব পাকিস্তানের এত মানুষ এদের ওপর কি অমানসিক অত্যাচার করেছিল এরা যখন বলেছিল আমরা বাংলা ভাষা ছাড়বো না। তারা বাধ্য হয়ে আলাদা দেশ হয়ে নিজেদের ভাষায় কথা বলে শান্তিতে থাকে। তো আস্তে আস্তে উর্দুর আগ্রাসন তো সিন্ধি পিপলদের ওপরও আসবে। তো ল্যাঙ্গুয়েজ বাঁচাতে হলে আওয়াজ তুলতে হবে। এদেরকে এদের হিস্ট্রি সম্পর্কে যদি সচেতন করা হয় বিভিন্ন সিনেমা, সিরিয়াল, ইউটিউব ভিডিও, আলোচনা চক্র সবকিছুর মাধ্যমে, যে ভাই আপনাদের হিস্ট্রি কি? আপনারা কি হঠাৎ করে 1947 সালে আকাশ থেকে ঝরে পড়লেন পাকিস্তানের মাটিতে? না তো, আপনাদের একটা 1000 বছরের পুরনো হিস্ট্রি আছে, ইতিহাস আছে। আপনার দাদুর বাবা, তার বাবা, তারা কোথায় ছিলেন? তারা কারা ছিলেন? তারা সিন্ধি ছিলেন, তারা ভারতীয় ছিলেন, তারা সনাতনী ঐতিহ্যকে সম্মান করতেন, তারা ডেমোক্রেটিক মূল্যবোধে বিশ্বাস রাখতেন। তো আপনি 1947-এ তৈরি হওয়া একটা দেশ, একটা রাষ্ট্র এবং তার কিছু রিজিড চিন্তাধারার জন্য নিজের এতদিনের যে পূর্বপুরুষ, নিজের লেগাসি, নিজের বংশ, নিজের ইডিওলজি, নিজের ডিএনএ, নিজের রুট সবকিছুকে ছেড়ে দেবেন? তারা বুঝতে পারবে যে আমাদের হিস্ট্রি রয়েছে ভারতে, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের সঙ্গে। ইয়াং জেনারেশনের মধ্যে অ্যাসপিরেশন জাগাতে হবে সিন্ধ অঞ্চলের, যে ভাই তোমরা কি করবে? তোমার বাবা একটা সাইকেল নিয়ে সারা জীবন কাটিয়ে দিয়েছে, তুমি কি চাও না যে তুমি নেক্সট 10 বছরের মধ্যে একটা বাইক কিনবে? তুমি কি চাও না তুমি তার পরের 10 বছর একটা 4 হুইলার কিনবে? তুমি কি চাও না তোমার বাড়িতে, তোমার বাবা মার ঘরে তুমি একটা এসি লাগিয়ে দেবে? তুমি কি চাও না তোমার যে গ্রাম, সেই গ্রামে পাকা রাস্তা হবে, লাইট থাকবে, তোমার বাড়ির মেয়ে, তোমার বোন, তোমার স্ত্রী তারা স্বচ্ছন্দে নিরাপদে রাস্তায় যাতায়াত করতে পারবে, এতটা লাইট থাকবে রাতেও, কাছে নার্সিংহোম, হসপিটাল, ডক্টরস থাকবে, তোমার বাড়িতে কোনো বয়স্ক মানুষের রাতে বিপদ হলে তার বেঁচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এই অ্যাসপিরেশন, একটা ভালো জীবনে যাওয়ার, এটা দিচ্ছে তোমার রাষ্ট্র? দিচ্ছে না। সব তো টাকা পয়সা যাচ্ছে পাঞ্জাব, পাকিস্তানের সেবায়। তাহলে তুমি কি এরকম রাষ্ট্রের সঙ্গে থাকতে চাইবে? না। এবং সিন্ধ প্রদেশের মধ্যে লিডারশিপ তৈরি করতে হবে, ওখানকার তরুণ ছেলে মেয়েদের এগিয়ে আনতে হবে যে সিন্ধ প্রদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য সিন্ধি লিডারশিপ চাই। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ থেকেই সমস্ত লিডারশিপ তৈরি হয়, পাকিস্তানে তৈরি করা হয়, সিন্ধকে পিছিয়ে রাখা হয়। সিন্ধকে পিছিয়ে রাখলে সিন্ধের উন্নতি কি করে হবে? আর যখন ওদের ওখানে লিডারশিপ তৈরি হয়ে যাবে, তারা অ্যাসপিরেশনাল হবে, তারা নিজেদের ইতিহাস সম্পর্কে সচেতন হবে, নিজেদের ভাষা এবং সংস্কৃতিকে রক্ষা করতে চাইবে, সেই সময় পাবলিক ওপিনিয়ন তো লজিক্যালি এটাই বলবে যে পাকিস্তান থেকে আলাদা হও, হয়ে ভারতবর্ষের সঙ্গে মার্জ হও। স্যার ব্যাপারটা কি এতটাই সহজ? তো আমি আবারও ইতিহাস থেকে উদাহরণ দেব। সিকিম কিভাবে ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছে? আমরা তো কথায় কথায় আজকে গ্যাংটকে ঘুরতে যাই, বাট সিকিম তো কিছু বছর আগে, ইয়েস,
জিওপলিটিক্সের হিসেবে মাত্র কিছু বছর আগেই বলা হবে। ভারতের অন্তর্ভুক্ত ছিল না, আলাদা দেশ ছিল। আপনারা প্রত্যেকে যারা সিনিয়র সিটিজেন তারা দেখেছেন সিকিমকে ভারতের অন্তর্ভুক্ত হতে। তো মনে করুন আপনাদের চোখের সামনেই তো হয়েছে। আর যারা ইয়াং ছেলেমেয়েরা এই ভিডিও দেখছো তারা নিজেদের দাদু ঠাকুমাকে জিজ্ঞেস করে নাও, তাদের কাছে গল্প শুনে নাও আজকে কি করা হয়েছিল। সিকিম আলাদা দেশ ছিল, সিকিমের রাজা কিছুতেই ভারতের সঙ্গে মার্জড হবে না, এবং সিকিমের রাজার সঙ্গে আমেরিকার সিআইএ এর এজেন্ট একটি মেয়ে সে বিয়ে করে নেয়, দিয়ে সিকিমের রাজার ফুল ক্ষমতা কন্ট্রোল চলে আসে রানীর হাতে। রানী হচ্ছে আমেরিকার সিআইএ এর এজেন্ট। ভারতবর্ষ দেখে উড়ি বাপরে সিরে সংক্রান্তি, পাশে এসে আমেরিকা বসে গেছে, এ তো চাপের ব্যাপার, কি করা যায়। তখন অজিত দোভালি ছিলেন মেন ব্লুপ্রিন্ট রচয়িতা, এবং অবশ্যই আরো অনেক অফিসাররা ছিলেন। তারা সিকিমের পপুলার একজন লিডার তৈরি করেন যে সারা সিকিমের মানুষকে একত্রিত করে পুরোপুরি ভারতের ব্যাকিং এ। তার হয়ে ভারত পুরো সিকিম জুড়ে প্রচার চালায়, এবং পুরো সিকিমের জনগণ রাজার ওপর চাপ সৃষ্টি করতে সমর্থ হয় যে ভাই রাজা তুমি রাজাই থাকবে, বাট আমরা প্রধানমন্ত্রী চাই সিকিম দেশের। তুমি মনার্কি সামলাও, ঠিক আছে, তোমাকে আমরা শ্রদ্ধা করব, বাট দেশ চালাবে প্রধানমন্ত্রী যে মানুষের দ্বারা ইলেক্টেড হবে, আমরা গণতন্ত্র চাই। তো খুব স্বাভাবিক, তার ফলে তখন হাওয়া। সিকিমের বেশিরভাগ ভোটে রাজা ভোট করাতে বাধ্য হলেন, এবং ভোটে জিতে গেলে জিতে প্রধানমন্ত্রী হলেন সেই ব্যক্তি যিনি ভারতের সঙ্গে পুরো অ্যালাইন্ড, এবং ভারতই যাকে তৈরি করেছে আজকে বলাই যায়, কারণ অপারেশন সিকিম কমপ্লিট। সিন এখন আমরা বলবো না, কমপ্লিট হোক তারপর বলবো। তো তো যিনি যেই মুহূর্তে প্রধানমন্ত্রী হয়ে গেলেন তারপরেই ওনার যে কাজ ছিল ভারতের পক্ষে হাওয়া তৈরি শুরু হয়ে গেল সিকিমে, এবং সিকিমবাসীকে বোঝানো হলো যে ভাই সিকিম যদি একটা স্বতন্ত্র দেশ হয়ে থাকে সিকিম এগোতে পারবে না। ভারতবর্ষের মতো বড় দেশের সঙ্গে যদি যুক্ত হয়ে যায়, ভারতবর্ষ কাউকে কন্ট্রোল করে না। সিকিমে প্রচুর খ্রিস্টান মানুষ আছেন, প্রচুর বৌদ্ধ মানুষ আছেন, কাউকে জোর করে ধর্মান্তরিতও করা হবে না, সবাই নিজের মতো বাঁচবে। কিন্তু ভারতের মতো বড় দেশে যুক্ত হলে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যাবে। ভোট করা হলো আবার সেকেন্ড ভোট, যে সিকিমের লোক কি ভারতে যুক্ত হতে চায়। মাটি তো আগে তৈরি ছিলই, 97% ভোট এলো ভারতের সঙ্গে যুক্ত হতে চায়। প্রধানমন্ত্রী সিকিমে সই করলো, ভারতের প্রধানমন্ত্রী সই করলো, সিকিম ভারতের পার্ট হয়ে গেল, রাজা কিছুই করতে পারলো না, আমেরিকা সিআইএ হেরে বাড়ি চলে গেল। তো এদেশেই ঘটেছে, ঘটানো হয়েছে, কাজেই সেই ব্যাপারটাই সিন্ধে ঘটানো খুবই ইজি। আপনি বলবেন স্যার এটা কি ভালো জিনিস অন্য দেশকে দখল করে নেওয়া? সিকিম কি ভালো আছে? সিকিমের প্রতিটা মানুষ কি ভালো আছে? আছে তো, তাহলে ভালো জিনিস। আলটিমেটলি ওদের ভালো রাখার জন্য যেটা করা হয়েছে ভালো হয়েছে। সিন্ধের লোকের আজকে কি ভালো আছে? নেই তো। ভারতবর্ষের সঙ্গে যুক্ত হলে সিন্ধের মানুষরা যার যা পছন্দ, রিলিজিয়ান, কালচার, ভাষা, খাবার, ড্রেস সবকিছু নিজের মতো পালন করতে পারবেন তো? ইয়েস। উন্নতি হবে তো শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা সবকিছুতে? ইয়েস। তাহলে ওদের ভারতে অন্তর্ভুক্ত হওয়াও উচিত। এবং রাজনাথ সিং এর স্টেটমেন্টটাকে সিরিয়াসলি নিয়ে রাখুন। 15 থেকে 20 বছর পর দেখে নেবেন ভারতবর্ষের নতুন রাজ্য হয়ে গেছে সিন্ধ। আর আমি আপনাদের প্রত্যেককে মনে করিয়ে দেব যে এই ভিডিওর নিচে গুগল ফর্ম লাগানো আছে ডেসক্রিপশনেও এবং পিন্ড কমেন্টেও। WBCS এর ফর্ম ফিল আপ চলছে আমাদের রাজ্যের, যে পরীক্ষা দিয়ে আপনি ডিএসপি হতে পারবেন ডাইরেক্ট, WBCS অফিসার হিসেবে বিডিও, জয়েন্ট বিডিও হতে পারবেন। তো WBCS এর প্রিপারেশন যদি কেউ নিতে চান, বয়স জাস্ট 21 থেকে 39 মধ্যে হলেই হবে, আর জাস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে, আর কিছু না। এই ভিডিওর নিচে যে ফর্ম লাগানো আছে পিন্ড কমেন্টে, ওটায় ক্লিক করুন, নাম, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি লিখে দিন। অফলাইন না অনলাইন, মানে কলকাতায় এসে আপনি আমাদের ইনস্টিটিউটে প্রিপারেশন করতে চান না বাড়িতে বসে অনলাইনে প্রিপারেশন করতে চান, সেটায় ক্লিক করে দিন। সাবমিট অপশনে সাবমিট করে দিন। আপনার কাছে আমাদের এক্সাম কাউন্সিলরদের তরফ থেকে ফোন চলে যাবে। আপনার যা কিছু জিজ্ঞেস করার আছে পরীক্ষার ব্যাপারে, অন্য কিছু ব্যাপারে, সব জিজ্ঞেস করে নিন। তারপর যদি আপনার মনে হয় যে ভাই জীবনে আমিও কিছু করব, তো WBCS প্রিপারেশন স্টার্ট করে দিন। অল দ্য বেস্ট। ভালোবাসা নেবেন। যারা ছোটরা রয়েছে নেবেন বলা উচিত না, নেবে বলাই উচিত। আর যারা বড়রা রয়েছেন প্রণাম জানবেন।